আসো, নাম্বার। নাম্বার হচ্ছে, তাহলে আমরা জানি নাম্বার দুই প্রকার, অর্থাৎ নাম্বার বলতে বাংলায় আমরা বলি এটা কি, বচন। আচ্ছা, হ্যাঁ, এখন এই যে নাম্বারের ব্যাপার, এটা হচ্ছে সিঙ্গুলার হয় অথবা কি হয়, প্লুরাল। আচ্ছা, তো আমরা জানি একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য, সিঙ্গুলার থেকে প্লুরাল যে রূপান্তর করি আমরা, সাধারণত একটা নাউনের সাথে আমরা কি যোগ করি, এস যোগ করি। যেমন আমি যদি লিখি বুক, এই শব্দটাকে প্লুরাল করার জন্য আমরা বলবো কি, বুকস। এটা হচ্ছে আমাদের একটা বেসিক কথা। কিন্তু এই এস যোগ করার ক্ষেত্রে কিছু জটিলতা দেখো। যখন তুমি দেখবা কোন শব্দের শেষে এস, ডবল এস আছে, অথবা এস এইচ আছে, অথবা সিএইচ, উচ্চারণটা হবে চ এর মতো। সিএইচ থাকলে, এক্স থাকলে, ও থাকলে এবং জেড, এখান থেকে কোন একটা কোন বর্ণ যদি, এখান থেকে কোন বর্ণ যদি এই যে নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করব, এই নাউনের শেষে যদি থাকে, তাহলে আমরা এই যে এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য, সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য এস দেওয়ার যে বিধান, এস এর পরিবর্তে তখন আমরা এস এর আগে একটা ই বাড়াই দিতে হয়, তখন আমাদেরকে লিখতে হয় ইএস। যেমন তুমি দেখো, আমি লিখলাম বস, ই ডবল এস আছে। আমি লিখলাম মনে করো বুশ, এস এইচ আছে। আমি লিখলাম মনে করো বিচ, সিএইচ আছে, উচ্চারণ চ এর মতো। উচ্চারণ ক এর মতো হলে কিন্তু হবে না। মনে করো আমি লিখলাম ফক্স, এক্স আছে। মনে করো আমি লিখলাম ম্যাঙ্গো, ও আছে। মনে করো আমি লিখলাম ফ্যাস, জেড আছে। অর্থাৎ কোন শব্দের শেষে যদি এখান থেকে কোনো লেটার থাকে, এখান থেকে কোনো লেটার থাকে, তখন আমরা এস না দিয়ে এস এর পরিবর্তে কি দিব, ইএস। যেমন এই সবগুলো শব্দকে প্লুরাল করার জন্য আমাদেরকে ইএস যোগ করতে হয়। বস, বসেস, বুশ, বুশেস, ইএস হবে। কারণটা একটু জেনে রাখো, তাহলে তোমার মনে থাকবে। কারণটা হলো, এখানে যদি তুমি আরেকটা এস দাও, তাহলে তুমি খেয়াল করে দেখো তো, এখানে তিনটা এস একসাথে হয়ে যাচ্ছে। তিনটা এস যখন একসাথে হয়, তখন কি আর উচ্চারণ সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা এই ধরনের শব্দের শেষে আমরা কি দিব, ইএস। এস এইচ এর পরে এখানেও আমরা কি দিব, ইএস দিব। এ, শুধু এস না, অর্থাৎ এই ধরনের কোন শব্দের শেষে আমরা ইএস বসাবো প্লুরাল করার জন্য। এই গেল এক নাম্বার নিয়ম। তাহলে কি বলেছি, সাধারণত একটা সিঙ্গুলারকে প্লুরাল করার জন্য এস দেই, যেমন বুক, বুক, স্টুডেন্ট, স্টুডেন্টস, ক্লাস, ক্লাসেস। হ্যাঁ, কিন্তু কোন শব্দের শেষে এখান থেকে কোন লেটার যদি থাকে, তার তার ক্ষেত্রে আমরা ইএস যোগ করব। এই হচ্ছে একটা স্ট্রাকচার। এবার আসো, এটাকে মুছে ফেলতে পারবো? আমি জি একেবারে স্যার। সবকিছু ধাপে ধাপে বলবো, তুমি শুনতে থাকো, জি শুনলে স্যার। তোমার ক্লিয়ার হবে। ইয়েস স্যার। আচ্ছা, মুছে ফেলবো, হ্যাঁ। এক নাম্বার গেল। এখন তুমি দেখো, কিছু শব্দ আছে যে শব্দগুলোর শেষে উ আছে, ও আছে। ও থাকলে তার সাথে আমরা ই যোগ করি, ইএস যোগ করি। যেমন আমি লিখলাম বাফেলো, তাহলে আমরা লিখবো বাফেলুস। এই ধরনের একটা ব্যাপার আছে। যেমন আমি লিখলাম মনে করো ম্যাঙ্গো, প্লুরাল হবে ম্যাঙ্গোস, ইএস দিয়ে। হ্যাঁ, কিন্তু এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো এখানে উ থাকা সত্ত্বেও, উ থাকা সত্ত্বেও এর সাথে ইএস যুক্ত না হয়ে শুধু এস যুক্ত হয়। লিখে রাখো, এখানে তুমি লিখবা কি, কিছু শব্দ যাদের শেষে উ থাকলেও, পরীক্ষা এগুলোই আসবে, উ থাকলেও শুধু এস হবে প্লুরাল করার ক্ষেত্রে। তাহলে সাধারণত উ থাকলে কি হয়, ইএস হয়। কিন্তু কিছু শব্দ আছে যে শব্দগুলোর ক্ষেত্রে উ থাকা সত্ত্বেও আমরা কি দিয়ে প্লুরাল করব, শুধুমাত্র এস দিয়ে। যেমন তুমি দেখো
ইখু, এটা পরীক্ষা আসছিল, ফটু এটা পরীক্ষা আসছে। ও আছে কিন্তু ইয়া হবে প্লুরাল হবে এস দিয়ে, লোগো। আমি লিখলাম রেশিও। হুম। তারপরে মনে করো লিখলাম অ্যাস্টেরিও। লেখা শেষ? জি স্যার। তাহলে কি কি আমরা এখন দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা পেয়েছি। এই স্ট্রাকচারটা হচ্ছে কোন শব্দের শেষে ও থাকলে, মিউট করে দাও। এই, কোন শব্দের শেষে ও থাকলে সাধারণত ইএস দেওয়া হয়, যেমন বাফেলো বাফেলোস, ম্যাঙ্গো ম্যাঙ্গোস। কিন্তু কিছু শব্দ আছে যাদের শেষে ও থাকলেও আমরা শুধুমাত্র এস দিয়ে প্লুরাল করব। এই শব্দগুলো হচ্ছে এই যে ফটু, লঘু, রেশিও থেকে শুরু করে ইকু, সোলো, ডাইনামো। এখানে একটা কৌশল বলি। হ্যাঁ, কৌশলটা কিন্তু সবসময় যায় না। মনে করো ও আছে, ওর আগে বা ওল আছে, তাহলে এস হবে, এরকম একটা কথা বিভিন্ন বইতে আছে, কিন্তু লাগবে না, আমরা এই শব্দগুলো আয়ত্তে রাখবো। অর্থাৎ এখান থেকে কোন শব্দ, এই শব্দগুলোর ক্ষেত্রে ও থাকলে ইএস হবে, এই নিয়মের বাইরে যাবে। এটা হলো আমাদের এই যে সিঙ্গুলার প্লুরালের জন্য দ্বিতীয় নিয়ম। আচ্ছা, এই জায়গায় এখনো কোশ্চেন আছে? স্যার এখানে কি কি বিষয় আছে, এখানে ইকোটাতে ইয়েস এর সাথে দেওয়া আছে এখানে। ইকো, ইয়েস এর সাথে দেওয়া আছে, ইয়েস ইকো। হ্যাঁ, কিন্তু নিয়ম হচ্ছে কোথাও ইভেন এগুলার অনেক ব্যতিক্রম তুমি পাবা, কিন্তু নিয়ম হচ্ছে ইকো শব্দটা কি দিয়ে হওয়া। এটা এগুলা আমি যেগুলো বলছি এগুলো বেসিক গ্রামারের ইনফরমেশন। ইকোটা ইকোস এস দিয়েই করবো আমরা। কোনো পেপারে কোনো জায়গায় ইএস দিয়ে তুমি দেখতে পারো, বিভিন্ন জায়গায় গ্রামারের স্ট্রাকচারের ভিন্নতা তুমি দেখবা। কিন্তু মনে রাখবা, পরীক্ষায় যদি ইকু শব্দটা আসে তাহলে গ্রামারের নিয়ম হচ্ছে এস দিয়ে হওয়া। এই কথাটা তুমি জানো কিনা সেটা জানার জন্যই পরীক্ষা আসবে। সুতরাং কোথাও কোনো পত্রিকায় কোনো বইতে ইএস দিয়ে আসছে ওটা রেফারেন্স ধরবো না, আমরা গ্রামারে কি আছে এই নিয়মটা মাথায় রাখবো। কথা বলছো? আজকের পড়াগুলো সহজ, কিন্তু আজকের পড়া ইম্পর্টেন্ট। ক্লাসের শুরুতে আমি তোমাকে বলে দিয়েছি গত 8 বিসিএস এ 7 বার আসছে নাম্বার থেকে প্রশ্ন, 43তম নাম্বার থেকে প্রশ্ন আসছে জেন্ডার থেকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কোনো কারণে 7 বার না হয়ে 6 বার হতে পারে। কারণ হচ্ছে আমি হিসাবটা করেছি মূলত 37 থেকে 37 না 38, 37, 38 এবার থেকে 41 পর্যন্ত খেয়াল করেছিলাম কোন একদিন ক্লাসে দেখার আগে। তাহলে দ্বিতীয় নিয়ম গেল। এবার আসো তৃতীয় নাম্বারে। নাম্বারিং করে লিখে লিখে পড়ি যেন ক্লাসটা কাজে আসে। আর এই ক্লাসটা সহজ, এই ক্লাসটা শুধু লাইভ করে ফেললেই হবে, ভিডিও দেখার দরকার হবে না। দেখো, এরপর হচ্ছে কোন একটা শব্দ দেখো যে শব্দের শেষে কি আছে, ওয়াই আছে, এটা আমরা জানি, তবু আমার আলোচনার পূর্ণতার জন্য আমি সব কথা বলে বলে আগে। ওয়াই আছে, তাহলে ওয়াই যদি থাকে তাহলে আমাদের কাছে খেয়াল করতে হবে এই শব্দটার ক্ষেত্রে এই লাস্টে কি আছে, কনসোনেন্ট আছে। যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওয়াই কে আই দ্বারা পরিবর্তন করে এরপরে আমরা কি করব, ইএস যোগ করব। যেমন বেবি শব্দের প্লুরাল হবে বেবিস। হ্যাঁ, আমি লিখলাম মনে করে স্টোরি, স্টোরি, তাহলে এটা প্লুরাল হবে কি, স্টোরিজ। এভাবে। কিন্তু কোন শব্দের শেষে ওয়াই আছে তার সঙ্গে তো আগের শব্দটা ভয়েল, তখন আমরা শুধু এস দিব, যেমন বয়, বয়েস, যেমন টয়, টয়েস, এভাবে হবে। এই নিয়ম আমরা সকলে জানি, এই জন্য পরে এটাতে আমি তোমার তেমন কিছু লেখাচ্ছি না বা কঠিন বলে দেখানোর কিছু নেই। বুঝা গেছে এইটুকু? এটা জি বুঝতে পেলি? স্যার। জি স্যার। কিন্তু তাও তোমরা লিখবা, প্র্যাকটিস হয়ে যাক, মানে পুরো আলোচনাটা একটা জায়গায় আসবে। আচ্ছা, এবার আসো, এটা কোন নাম্বার ছিল? এবার হচ্ছে 4। কোন শব্দের শেষে এফ আছে, ইএফ আছে, এফ ই আছে, এই ধরনের যদি কোনো কিছু থাকে, এই যে এখান থেকে কোনো কিছু থাকলে এদের ক্ষেত্রে প্লুরাল করার সময় ভিইএস যুক্ত হয়। যেমন আমরা জানি এই ওয়াইফ শব্দের প্লুরাল হচ্ছে ওয়াইফস। অনুরূপভাবে নাইফ শব্দের প্লুরাল হচ্ছে নাইফস। ঠিক আছে? থিপ শব্দের প্লুরাল হচ্ছে
চিপস। আচ্ছা, এখন এই নিয়মের ব্যতিক্রম আমি তোমাদেরকে একটু দেখাবো। সেটা হচ্ছে এফ থাকলে এফ থাকলে এফ ই থাকলে ওই সকল শব্দের প্লুরাল করার সময় শব্দগুলোকে আমরা এফ ই এফ এফ এগুলোকে পরিবর্তন করে বিএস দিয়ে প্লুরাল করি। দিস ইজ দ্য স্ট্রাকচার। কিন্তু এই স্ট্রাকচারের কিছু ব্যতিক্রম আমরা দেখবো। লাস্টে এফ বা এফ থাকা সত্ত্বেও ওই সকল শব্দে আমরা বিএস দিয়ে না করে শুধুমাত্র এস দিয়ে করি। কিন্তু কিন্তু দিয়ে আমরা এখানে লিখবো। হ্যাঁ, যেমন দেখো আমি লিখলাম জি আই ই এফ চিফ। হ্যাঁ, আমি লিখলাম মনে করো রুফ, আমি লিখলাম মনে করো হুফ। এই সমস্ত শব্দের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এস হবে। লিখো কিন্তু। লিখতে তো সেফ, ক্লিফ। এই যেমন একটা পরীক্ষা আসছিল এই শব্দটা, হ্যান্ডকারচিফ। হ্যান্ডকারচিফ মানে কি রুমাল, এই শব্দটা আসছে। কিন্তু এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা প্লুরাল করব কি দিয়ে? শুধু এস দিয়ে। তাহলে আমরা আমাদের চতুর্থ স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো সহজ, গ্রামারের বা কোনো কমপ্লিকেটেড কিছু না, শব্দভিত্তিক পড়া। হ্যাঁ, এই জন্য আমরা একটু দ্রুত আগাইতে পারি। কারণ আমরা আমাদের 4 নম্বরের স্ট্রাকচার ছিল, এখান থেকে কোনো সব লেটার যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে প্লুরাল করব বিএস দিয়ে, যেমন ওয়াইফ ওয়াইফস, নাইফ নাইফস, থিফ থিফস। কিন্তু এই যে শব্দগুলো, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা এস দিয়ে প্লুরাল করব, বিএস এর নিয়ম যাবে না। যেমন চিফ চিপস হবে না, চিপস হবে। রুফ রুফস হবে। সেফ সেফস হবে। ক্লিপ ক্লিপস হবে, নট ক্লিপস না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু শব্দ, এবং এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। এই গেল আমাদের কত নাম্বার? 4। এবার চলে আসো 5। 5 নাম্বারে হচ্ছে ভাওয়েলের পরিবর্তন। গুরুত্ব দিয়ে করো ক্লাস, কেউ লিখ দিবে না, মন দিয়ে করো। কারণ হচ্ছে এগুলো এমন কতগুলো জিনিস যেগুলো বাসায় এমনি একা একা পড়তে ইচ্ছে করে না, আলোচনার মধ্যে থাকলে জিনিসগুলো পরীক্ষা আসলে পেরে যাবে। হ্যাঁ, আর যেহেতু পরীক্ষা আসে, পরীক্ষার বিচারে ইম্পর্টেন্ট। ভাওয়েলের পরিবর্তন। ভাওয়েলের পরিবর্তন এই নিয়মটাও আমরা সকলে পারি। যেমন তুমি দেখো, ম্যান কে আমরা প্লুরাল করার সময় এম এ এন এম ই এন করি। হ্যাঁ, ওমেন কে আমরা প্লুরাল করার সময় উইমেন করি। হ্যাঁ, যেমন আমরা ফুড কে প্লুরাল করার সময় ফিড করি। হ্যাঁ, তারপরে মনে করো গোস কে প্লুরাল করার সময় গিস করি। এটা পরীক্ষা আসছে বেশি, গোস গিস শব্দটা। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা শব্দ লিখলাম মাউস। মাউস কে প্লুরাল করার সময় আমরা কি করি? মাইস। এগুলো আমরা সব জানা বিষয়, কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট। যেমন এই দুইটা প্রশ্ন, প্রিভিয়াস প্রশ্ন প্র্যাকটিস করার সময় এই দুইটা কিন্তু অনেকবার পরীক্ষা আসতে দেখবা। তাহলে আমরা লিখলাম ট্রুথ, প্লুরাল হবে কি? ট্রিথ। অর্থাৎ ভাওয়েলের পরিবর্তন করে আমরা কি করতে পারি? কিছু নাউনকে প্লুরাল করতে পারি বা প্লুরাল হয়। এটা ন্যাচারাল ব্যাপার, কোনো যৌক্তিকতা নেই। এই শব্দটা ই ভাওয়েল পরিবর্তন করা হলো কেন, এই শব্দটা এস ই এস দিয়ে হলো কেন, কোনো যৌক্তিকতা নাই, কোনো ধরনের লজিকের দরকার নাই। ইউজুয়ালি ন্যাচারালি এই শব্দগুলোর ধরন, বিহেভিয়ার এভাবেই কালের বিবর্তন হয়ে আসছে। তাই আমরা এভাবে আমাদের মনে রাখতে হবে। এই গেল আমাদের নাম্বার 5। এবার নাও লেটস কাম টু নাম্বার 6। সামনে আগাবো, লেখা শেষ? আওয়াজ দেন। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 6, 6 নাম্বার। 6 নাম্বারে আমরা দেখব কিছু শব্দ যাদের ক্ষেত্রে আমরা প্লুরাল করার সময় ইএন যোগ করি। ইএন, যেমন তুমি দেখো চাইল্ড শব্দটার প্লুরাল করার সময় আমরা লিখি কি? চিলড্রেন। ঠিক আছে? যেমন তুমি দেখো কাউ শব্দটা প্লুরাল করার সময় আমরা লিখবো খাই, কে দিয়ে। কাউ বানান সি ও ডব্লিউ,
কিন্তু কাউর প্লুরাল যেটা এন ই দিয়ে হয় ওটা কিন্তু খায় দিয়ে বানান, খায়। এই খায় মানে গরু সমূহ বা এরকম, ঠিক আছে? এই জিনিস মাথায় রাখতে হবে। যেমন তোমরা ছোটবেলা থেকে মুখস্থ করেছো অক্স, অক্সেন। যেমন তুমি দেখো আমি লিখলাম ব্রাদার, এটার প্লুরাল হবে ব্রাদারান। ব্রাদার, ব্রাদারান, ব্রাদারান এটাও কিন্তু ব্রাদার শব্দের প্লুরাল, ঠিক আছে? আর দরকার আছে? এটা 6। এবার আসো 7। 7 নম্বরে এবার এখান থেকে একটু ইম্পর্টেন্ট বেশি, এখান থেকে একটু পরীক্ষা বেশি আসছে, এই জিনিসগুলোর দিকে আমরা যাবো। কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখি, কারণ কোয়েশ্চেন থাকলে আমাকে বলে বলে সামনে আগাচ্ছি। 7 নম্বর হচ্ছে কিছু নাউন আছে, এমন কিছু নাউন আছে যারা সিঙ্গুলার এবং প্লুরাল একই থাকে। এটা থেকেই বেশি বেশি প্রশ্ন আসছে। কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার প্লুরালে কোনো পরিবর্তন হয় না। কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরালে গঠনগত কোনো পরিবর্তন না হয়েই হয়। এখান থেকে পরীক্ষায় গত কয়েক বিসিএস কোনটা কোনটা আসছে দেখো। যেমন পরীক্ষায় 41তম বিসিএস আসছে ফিশ শব্দটা, এটা সিঙ্গুলার ফিশ, প্লুরালও ফিশ, ঠিক আছে? যেমন বিসিএস পরীক্ষায় আসছে স্কোর শব্দটা, এটাও পরীক্ষা আসছে। যেমন শিপ শব্দ আগে আসছে, ডিয়ার শব্দও আসছে পরীক্ষায়। এগুলো সবগুলা এখান থেকে একটু পরীক্ষা বেশি প্রশ্ন আসে, এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে এই মনে করো এয়ারক্রাফট, এটাও পরীক্ষা আসছে, এটা হচ্ছে পরীক্ষা অপশনের মধ্যে ছিল আর কি, এয়ারক্রাফট। তারপর হচ্ছে সিরিজ, সিরিজ সিঙ্গুলার যেমন প্লুরালও তিন, যেমন প্রজাতি, স্পেসিস, মাছ। স্কোর শব্দের অর্থ জানো তো? স্কোর শব্দের অর্থ হচ্ছে কুড়ি, কুড়ি, 20। হ্যাঁ, স্কোর মানে হচ্ছে কুড়ি, 3 কুড়ি, 2 কুড়ি। এয়ারক্রাফট, সিরিজ, স্পেসিস। আচ্ছা, এটা এক জাতের শব্দ। আমি শব্দগুলো মুখস্থ রাখার জন্য একটা সহজ করে দিচ্ছি। এবার হচ্ছে ফিশ মানে মাছ, তো মাছের কিছু ধরন আছে, যেমন কড, তারপরে হচ্ছে স্যালমন, এগুলো মাছের নাম। তারপরে হচ্ছে ট্রট, এটাও মাছ। হ্যাঁ, এই মাছের নামগুলো এগুলোও কি হয় না, কখনো প্লুরাল হয় না, অথবা সিঙ্গুলার প্লুরালে একই অবস্থায় থাকে। আর কতগুলো শব্দ মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে মনে করো 100, 1000, আমি লিখলাম কি মিলিয়ন, তারপরে বিলিয়ন, তারপরে লিখলাম মনে করো ডজন। এটা তোমরা সকলে জানো, কিন্তু আবার মনে করিয়ে দিলাম আমি, এবং এই কথা তোমাকে জানিয়ে দিলাম এই শব্দগুলো পরীক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত 39, 40, 41 তিনটি বিসিএস এ ধারাবাহিক ভাবে এই যে এই 4টা থেকে প্রশ্ন আসছে, একটা না, 3টা বিসিএস। পেয়ার শব্দের অর্থ হচ্ছে জোড়া, এই শব্দটাও নাকি এরকম প্লুরাল হয় না। আরেকটা শব্দ আছে গ্রস, লেখা শেষ হলে একটা আওয়াজ দিবা যে কোনো একজন। লেখা শেষ? হ্যাঁ, এখানে এখানে কোনো শব্দ নিয়ে বা কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন আছে তাহলে আমাকে হাজিরা দাও। তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল সেম থাকে, শব্দগুলো মনে রাখার জন্য সহজ কৌশল কি? মাছের নাম, কয়েকটা মাছের নাম মনে রাখবো। কট, মাছ নিজে, ফিশ, কট, স্যালমন, ট্রট, একটা একটা পয়েন্ট গেল। সংখ্যা 100, বিলিয়ন, ট্রিলিয়ন, থাউজেন্ড, ডজন, স্কোর, এই শব্দগুলো তাহলে সহজ হয়ে গেল তো। সংখ্যাবাচক শব্দ, মাছের নাম,
তারপরে কতগুলো হচ্ছে, যেমন এয়ারক্রাফট আছে না, এয়ারক্রাফট, হ্যাঁ, তাহলে এয়ারক্রাফট, তারপরে এরকম ক্রাফট জাতীয় আরো যেগুলো শব্দ আছে, তারপর হচ্ছে সিরিজ, স্পেসিস, গ্রস, তারপর কতগুলো প্রাণীর নাম, দুইটা প্রাণী মাথায় রাখবা, সেটা হচ্ছে শিপ এবং ডিয়ার। কিন্তু গোস, গিস এটা কিন্তু প্লুরাল হয়, হাঁসের নাম প্লুরাল হয়। এই জিনিস মাথায় রাখবা। এই গেল এই পয়েন্টটা, বারে বারে যেহেতু পরীক্ষা আসছে একটু আমি রিপিট করে বললাম। এবার আসো 8 নম্বরে। 8 নম্বর, একটা নোট হয়ে যাক তোমার, আমার কাছে দেখো নোট আছে, আমি নোট দিয়েই মানে আমার যেহেতু এগুলো শব্দ আমার মাথা থেকে ছুড়ে না যাওয়ার জন্য হাতে নোট রেখেই আলোচনাটা করছি, তোমার হাতে যেন একটা নোট হয়ে যায়। হ্যাঁ, এবার হচ্ছে কত, 8। 8 নম্বরে দেখবো আমরা এমন কিছু শব্দ, যে শব্দগুলো সব সময় প্লুরাল, অলওয়েজ কি হয়, প্লুরাল হয়। তাহলে অলওয়েজ প্লুরাল হয় এমন শব্দ মাথায় রাখবা, যেমন কিছু কাপড় চোপড়ের নাম। যেমন তুমি দেখো জিন্স, জিন্স প্যান্ট, অর্থাৎ প্যান্ট, অর্থাৎ প্যান্ট শব্দটা কখনো প্যান্ট হবে না, প্যান্টস হবে। কেন? কারণ প্যান্টের দুইটা পা। যেমন চশমা, চশমার মধ্যে কি এক চোখ সিঙ্গুলার হলে তো একটা গ্লাস হবে, এই জন্য চশমা ইংরেজি হচ্ছে গ্লাসেস, তার মানে দুইটা গ্লাস। তার মানে গ্লাস সবসময় প্লুরাল, গ্লাসেস, গ্লাসেস হচ্ছে চশমা অর্থে। অনুরূপভাবে পায়জামাস, ট্রাউজার্স, প্যান্টস, জিন্স, তারপর হচ্ছে আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি সুরতা, সুপারি কাটার জন্য, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস, এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ যে সমস্ত টুল যেখানে দুইটি দুইটি পার্ট থাকে, যে সমস্ত পোশাক আশাক যেখানে দুইটি অংশ থাকে, যে সমস্ত ব্যবহার্য জিনিসপত্র যেখানে দুইটি ছাড়া কাজটা সম্পন্ন হয় না, যেমন র্যাঞ্চ, র্যাঞ্চ যদি একটা হয় তাহলে তো হবে না, দুই দিকে চাপ দিতে হয়, প্লাস দুদিকে চাপ দিতে হয়, সো তার দুইটা দুইটা অংশ আছে, এই ধরনের শব্দগুলো অলওয়েজ কি হয়, প্লুরাল হয়। তাহলে শব্দ লিখো, শব্দ হচ্ছে কি কি, যেমন এখানে আমি আমি লিখতে পারি সিজার্স, সিজার্স মানে কাঁচি। তারপর হচ্ছে যে মনে করো টংস, টংস মানে প্লাস, ঠিক আছে। তারপর হচ্ছে যে স্পেকটাকলস, স্পেকটাকলস মানে চশমা, অথবা তুমি লিখতে পারো গ্লাসেস, এরা অলওয়েজ কি প্লুরাল। আচ্ছা, তারপরে আরো কিছু লিখেছি, বলেছিলাম ট্রাউজার্স, শব্দগুলো লিখে প্র্যাকটিস করো। ট্রাউজার্স, ড্রয়ার্স, তারপর হচ্ছে জিন্স, তারপর হচ্ছে মনে করো শর্টস, হ্যাঁ, তারপরে মনে করো পায়জামাস, অর্থাৎ এগুলো পোশাক যেগুলো সবসময় কি হয়, প্লুরাল হয়। এবার আর কিছু নাউন আছে যে নাউন গুলো সবসময় প্লুরাল থাকে, যেমন তুমি দেখো অ্যানালস, সিঙ্গুলার হয় না, প্লুরাল হয়। যেমন তুমি দেখো থ্যাঙ্কস, সিঙ্গুলার হয় না, সবসময় প্লুরাল হয়। যেমন দেখো প্রসিডস, মানে প্রসিডস মানে অগ্রগতি অর্থে, কিন্তু এই শব্দটা সিঙ্গুলার হয় না, প্লুরাল হয়। এগুলো একটু আনকমন, প্রসিডস। তারপরে হচ্ছে মনে করো টাইডিংস, জুয়া, হুম, তারপরে হচ্ছে অ্যাসেটস, সেটেলস, এই শব্দগুলো। তাহলে আমরা এখানে অনেক ধরনের শব্দ পেয়েছি, কতগুলো যন্ত্র, কতগুলো পোশাক, আর কতগুলো নাম, ভিন্ন কিছু নাম। মনে রাখার জন্য এই কাজটাই আমি করলাম, যন্ত্র, সিজার্স, গ্লাস, চশমা, গ্লাস, পোশাক, তারপরে এই। তাহলে এই শব্দগুলোকে আমরা মনে রাখবো অলওয়েজ প্লুরাল। এখন আসো যে পয়েন্টটা আমি না লিখলেও চলবে, কিছু শব্দ আছে যেগুলোর শেষে প্লুরাল আছে মনে হবে এস থাকার কারণে, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ওগুলো আমি লিখে সময় নষ্ট করবো না, কারণ ওসব সহজ কথা তোমাদের জানা থাকবার কথা। ঠিক আছে, তাহলে এখানে আরো 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 কয়েকটা শব্দ লিখতে পারো, আর্মস, রিচেস, টেপস,
এই শব্দগুলো। তাহলে আমরা সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে এক থেকে আট পর্যন্ত কিছু নিয়ম দেখেছি। আমি আরো দুই একটা নিয়ম দেখাবো, তার আগে ছোটখাটো কয়েকটা বিষয় বলি। একটা বিষয় হচ্ছে, যখন মনে করো আমি একটা শব্দ লিখলাম সিস্টার ইন ল, একটা শব্দ সিস্টার ইন ল, এই শব্দটা হলো একটা কম্পাউন্ড নাউন। যেমন তুমি দেখো আমি লিখতে পারি আসার ভাই, একটা শব্দ। আমি লিখলাম মনে করো মেড, মেড সার্ভেন্ট। এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি, এই শব্দগুলোর মধ্যে এগুলা পুরোটা মিলে একজন মানুষ বোঝাচ্ছে, একজন মানুষ বোঝাচ্ছে, একজন মানুষ বোঝাচ্ছে। তার মানে এটা একটা নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন, কিন্তু নাউনটা গঠিত হয়েছে একগুচ্ছ শব্দ দিয়ে, একাধিক শব্দ দিয়ে। এই জন্য এদের এদের নাম হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন, এদেরকে আমরা কম্পাউন্ড নাউন বলি। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে প্লুরাল যখন করব, মাথায় রাখবো শব্দের শেষে এস দিয়ে প্লুরাল করার যে ব্যাপারটা, এখানে একটু কনসিয়াস থাকতে হবে। এখানে শুধু হেড ওয়ার্ড, কি বলছি, হেড ওয়ার্ড, অর্থাৎ মূল শব্দটার সাথে এস যুক্ত করব। যেমন তুমি যদি সিস্টার ইন ল এই শব্দটাকে প্লুরাল করার জন্য শেষে দিয়ে এস দিয়ে দাও, তাহলে যে ব্যাপারটা হবে না। এখানে হেড ওয়ার্ড ল নয়, এখানে হেড ওয়ার্ড হচ্ছে এস, সিস্টার্স। হ্যাঁ, মনে করো পাসার বাই, পথিক। পাসার বাই শব্দের অর্থ কি, পথিক। হ্যাঁ, তাহলে পাসার বাইস হবে না, হবে পাসার্স বাই। মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্ট না, এখানে সার্ভেন্ট শব্দটা মূল শব্দের জন্য মেড সার্ভেন্ট। এই জন্য যখন কম্পাউন্ড নাউন হবে, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে আমরা কি বা হেডওয়ার্ড, সব হেডওয়ার্ডটাকেই প্লুরাল করব। এটা একটা নিয়ম ছিল, এটা ছিল নাম্বার 9। হ্যাঁ, 9 নাম্বার। এবং নিয়মটা ছিল কি, কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন, 9 নাম্বার। এবার আমি 10 নম্বরে চলে যাচ্ছি। 10 নম্বরে হচ্ছে মনে করো এমএ, লিখলাম বিবিএ, লিখলাম এমবিএ, এই ধরনের শব্দ। তাহলে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হেডওয়ার্ড কে এস দিয়ে প্লুরাল করব, নট শব্দের শেষে এস দিয়ে প্লুরাল করা। এবার আসো কোন একটা শব্দ অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন গুলো মনে করো এমবিএ রা, বিবিএ রা। মনে করো এই রুমে 15 জন বিবিএ আছে, 10 জন এমবিএ আছে। আমি বললাম যারা এমবিএ আছো তারা ওই রুমে যাও। তাহলে এমবিএস আর called to go to that room, এই যে কথা, এই সেন্টেন্স, এই ব্যাপারটাতে এমবিএ শব্দটাকে আমি প্লুরাল করেছি না। তার মানে আমি লিখলাম এমবিএ, এটাকে আমি প্লুরাল করব। এখন প্লুরাল করার জন্য যদি লাস্টে এস দিয়ে দেই, তাহলে এমবিএ এর সাথে এসটা ঝামেলা সৃষ্টি করবে বলে এখানে একটা কমা দিতে হবে। এটাই নিয়ম। অর্থাৎ কোন অ্যাব্রিভিয়েশনকে প্লুরাল করার সময় আমরা উপরে এপিস্ট্রফি দিয়ে এস দিব, এপিস্ট্রফি দিয়ে এস দিব, এপিস্ট্রফি দিয়ে এস দিব। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে কথা। মনে করো আমি বললাম তোমার সেন্টেন্স থেকে সবগুলো এল বাদ দিয়ে দাও, অল এল শুড বি। তাহলে তুমি কি লিখবা, অল এল, অল এল, এভাবে লিখবা। নিশ্চয়ই প্লুরাল করব, তাহলে অল এলস, অল এলস শুড বি রিমুভড, শুড বি ওমিটেড। তার মানে কোন সেন্টেন্সে কোন জায়গায় যখন কোন অ্যাব্রিভিয়েশন অথবা কোন লেটারকে প্লুরাল করতে হয়, সেক্ষেত্রে আমরা এস এর সাথে আই এস এর আগে একটা কি দিব, অ্যাপোস্ট্রফি দিব। এই গেল 10 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এরপরে এবার আসো কিছু ল্যাটিন শব্দ, এগুলো লিখতে হবে 11। শব্দগুলো লিখো। আমি লিখলাম ইরেটাম, আমি লিখলাম ইন্ডেক্স, শব্দগুলো হচ্ছে ল্যাটিন, এগুলো থেকে পরীক্ষা একটু বেশি আসে। তারপর লিখলাম রেডিয়াস, রেডিয়াস। তারপরে লিখলাম মনে করো মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম। তারপরে লিখলাম টার্মিনাস। এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। এই ল্যাটিন ওয়ার্ড গুলাকে প্লুরাল করার সময়
এখানে একটা সহজ নিয়ম যেটা অনেকেই আগে থেকে জানো, হ্যাঁ, যেটা হচ্ছে কোন শব্দের শেষে যখন ইউএম থাকে, যেমন আমি লিখলাম মনে করো মিডিয়াম, ইউএম আছে, এটার প্লুরাল হবে কি মিডিয়া। এই জন্য ইরেটাম, ইরেটা, হ্যাঁ। তারপর হচ্ছে মেমোরেন্ডাম, মেমোরেন্ডা, হ্যাঁ। কিন্তু এই শব্দটা এটার ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, টার্মিনাস, এই শব্দটাকে আমরা প্লুরাল করার সময় জাস্ট আমরা কি করব, টার্মিনি, হ্যাঁ। তাহলে ইন্ডেক্স বাদ দাও, আমি রেডিয়াস এর মধ্যে রেডিয়াস শব্দের প্লুরাল করে দিলাম রেডি। এটা একটু ভিন্ন, পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে। ইন্ডেক্স এর প্লুরাল হচ্ছে ইন্ডিসেস। এগুলো সবগুলো ভিন্ন শব্দের, ভিন্ন জাতের, যদি আমাদের শীটের মধ্যে আছে তো তাও আমি জাস্ট একটু অনুশীলন বা প্র্যাকটিস হিসেবে আমি এখানে লিখলাম। আরো কয়েকটা শব্দ আমি লিখবো, যেমন গ্রিক, কিছু শব্দ গ্রিক, 12 নম্বর গ্রিক কিছু ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড গুলোর মধ্যে তুমি দেখো আমি লিখলাম মনে করো এক্সিস, একটা শব্দ লিখলাম, লিখলাম ক্রাইসিস, লিখলাম বেসিস, লিখলাম অ্যানালাইসিস, অ্যানালাইসিস, হ্যাঁ। সবগুলো শব্দের ক্ষেত্রে আমরা ইএস যোগ করব, যেমন এক্সিস, অ্যাক্সেস, বানানটা একটু দেখো, আমি লিখলাম অ্যাক্সেস, ইএস, হ্যাঁ। তাহলে ক্রাইসিসের প্লুরাল কি হবে, ক্রাইসিসের প্লুরাল হবে ক্রাইসিস, বেসিসের প্লুরাল হবে বেসেস, অ্যানালাইসিসের প্লুরাল হবে অ্যানা, অ্যানালাইসিস। ইম্পর্টেন্ট হয় স্যার, এগুলো পরীক্ষা বেশি আসে, দুইটা দুইটা উত্তরই, সবগুলো শব্দই পরীক্ষা আসে বেশি। আচ্ছা, বেশি তোমাদেরকে জ্বালাবো না, তোমরা একটু কষ্ট দিচ্ছি, লিখাচ্ছি একটু। আজকের ক্লাসটা মূলত হাই স্কুল টাইপ ক্লাস, কিন্তু পরীক্ষা আসে, পরীক্ষা আসে, পরীক্ষা আসে, তোমাদের এক্সারসাইজ বুক এমনি হলে তুমি পড়বা না, এই জন্য পড়ানোর ব্যবস্থা করা প্রয়োজন, একটা ক্লাস বেছে নিব। স্যার নিচের গুলো তো সব হ্যাঁ, স্যার গ্রিক শব্দ, আর উপর গুলো স্যার লেডিন শব্দ। হ্যাঁ, এগুলো সব ল্যাটিন শব্দ, এগুলো সব গ্রিক শব্দ। ওকে স্যার। হ্যাঁ, যেমন এখানে তোমরা আরো কিছু কমন শব্দ লিখতে পারো, যেমন গ্রিক শব্দের মধ্যে, যেমন প্যারেনথেসিস, প্যারেনথেসিস মানে ব্র্যাকেট আর কি, ব্র্যাকেট গুলাকে প্যারেনথেসিস বলে। আমি লিখলাম প্যারেনথেসিস, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি লিখলাম হাইপোথেসিস, হ্যাঁ। তারপরে লিখলাম ফিনোমিনন, এগুলো পরীক্ষা আসে সব, ফিনোমিনন, হ্যাঁ। তারপরে হচ্ছে লিখলাম ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন, হ্যাঁ। এটা প্লুরাল হবে ক্রাইটেরিয়া, এটা প্লুরাল হবে ফিনোমিনা, ফিনোমেনা। এটা হাইপোথেসিস, এটা প্লুরাল হবে হাইপোথেসিস, এটাই, হ্যাঁ, হাইপোথেসিস, হ্যাঁ। তারপর হচ্ছে প্যারেনথেসিস, এটা প্লুরাল হবে প্যারেনথেসিস, এরকম। এগুলো সবগুলো গ্রিক শব্দ। তাহলে ল্যাটিন এবং গ্রিক ছাড়া বইতে আর কিছু থাকলে ওসব দরকার নেই, জাস্ট এগুলা পরীক্ষা আসবে বলে পরীক্ষামুখী শব্দগুলাই আমি বললাম। লিখে শেষ হলে বলবা, যেন আমি পরেরটাতে যাইতে পারি, উপরের উপরগুলো মুছে ফেলবো। জি স্যার। এবার আসো 13। এটা পরীক্ষা এমসিকিউর জন্য লাগবে না, কিন্তু এমনিতে আমি জাস্ট কিছু শব্দ দেখাই। যেমন দেখো এয়ার, একটা শব্দ, এয়ার মানে কি বাতাস বলো, স্যার। বাতাস। কিন্তু এয়ারকে তুমি যদি প্লুরাল করো, এয়ার কি আসলে প্লুরাল হবে? না স্যার, হবে না, আনকাউন্টেবল না নাম। স্যার। আনকাউন্টেবল না, গুড। কিন্তু এয়ারকে প্লুরাল হয়ে তুমি ব্যবহার করতে দেখবা, কিন্তু তখন সে কি না, বাতাস করতে না, তখন তার অর্থ অন্য একটা, তখন তার অর্থ হয়ে যায় আচরণ, তখন তার অর্থ হয় কি আচরণ। তাহলে তুমি দেখো এয়ার মানে হচ্ছে বাতাস, কিন্তু এয়ার্স মানে হচ্ছে কি আচরণ, লিখে রাখবো আমরা। যেমন গুড,
যেমন এই শব্দটা তোমরা সকলে পারো, গুড মানে কি? ভালো, হ্যাঁ। কিন্তু এই গুড শব্দটাকে প্লুরাল হয়ে ব্যবহার হতে দেখবা, তখন তার অর্থ কি? পণ্য। পণ্য, মালপত্র। যেমন তুমি দেখো, আমি লিখলাম ফিজিক, হ্যাঁ, তাহলে ফিজিক শব্দের অর্থ হচ্ছে ঔষধ, কথা বলছো? কিন্তু ফিজিক্স মানে হচ্ছে, বলো, পদার্থবিদ্যা। পদার্থবিদ্যা। আমি লিখছি প্রাকৃতিক বিদ্যা, অর্থাৎ যেটা প্রকৃতি নিয়ে আলোচনা করে। ঠিক আছে, তাহলে আরো শব্দ লিখি, এগুলো ভালো লাগবে, তোমার কাজে লাগবে, ভালো লাগবে, কিন্তু এমসিকিউর জন্য না, এমসিকিউ তো তেমন কাজে লাগে না। এবার দেখো আয়রন। আয়রন মানে কি? লোহা স্যার। লোহা। আচ্ছা, কিন্তু আয়রনস মানে শেকল। শেকল না শিকল? আয়রন যখন এস দিব তখন এটা হয়ে যাবে কি? শিকল। যেমন তুমি দেখো ফোর্স। ফোর্স মানে কি? শক্তি। কিন্তু যখন ফোর্সলেস হয় তখন তার অর্থ কি হয়? সৈন্যবাহিনী। সৈন্যবাহিনী। এই যে শব্দগুলো সিঙ্গুলারে এক অর্থ, কিন্তু প্লুরালে গিয়ে ভিন্ন অর্থ দিচ্ছে, এবং খুব চমৎকার এই জিনিসগুলা। অনেক শব্দ থেকে আমি কিছু শব্দ নোট করেছি এখানে বলার জন্য, এই শব্দগুলো বললাম। এইটুকুই, আর নাই, আর নোটের মধ্যে তেমন আর যেগুলো আছে এগুলো বলার দরকার আছে বলে আমার মনে হয় না। একটা কাস্টম লিখতে পারো, কাস্টম আরেকটা শব্দ এই তালিকায়, যেহেতু কিছু শব্দ লিখেছি, দেখি লিখবো কাস্টম, উপরের গুলো মুছে ফেলবো। তাহলে কাস্টম শব্দের অর্থ কি? প্রথা স্যার। প্রথা, আচরণ, প্রথা। কিন্তু যখন কাস্টমের সাথে তুমি এস দিবা তাহলে শুল্ক হয়ে যাবে স্যার। শুল্ক, কথা বুঝছো? এটা কিন্তু বিশেষ আসছে, জি কাস্টম স্যার, এটা কাস্টমস, দেখছিলাম প্রিভিয়াসে। হ্যাঁ এটা বিশেষ আসছে। তারপরে হচ্ছে আরেকটা শব্দ লিখি, সেটা হচ্ছে কালার। কালার মানে কি? অবশ্য রং, রং। কিন্তু আমি যদি কোনো লিখি কালার, তখন তার অর্থ কি দাঁড়ায়? নির্দিষ্ট অঞ্চলের পতাকা। শুধু পতাকা লিখলেও হবে, আমি জাস্ট এখানে পুরো ইংরেজি ডিকশনারিতে যে অর্থ আছে পুরোটাই লিখলাম আর কি। তাহলে এটা স্যার এখন, কখনোই খেয়াল করলাম না। হ্যাঁ, তাহলে এখন কথা হলো আরো কিছু আছে, কিন্তু ওগুলো পরীক্ষা একেবারে লাগবে না। যেমন ব্রাদার। ব্রাদার যখন ব্রাদারকে আমরা দুই ভাবে প্লুরাল করতে পারি। এখান থেকে আমি কয়েকটা দেখাই, এটাকে মুছে ফেলতে পারবো? জি স্যার, মুছে ফেলেন। আচ্ছা, যেমন তুমি দেখো একটা শব্দ হচ্ছে ব্রাদার, তাহলে ব্রাদারকে আমরা দুই ভাবে প্লুরাল করতে পারি। একটা হচ্ছে কি জানো? ব্রাদার্স। তাহলে এটার অর্থ হচ্ছে ভাইগণ। কিন্তু এটার আরেকটা প্লুরাল আছে, ব্রাদারান। তখন হচ্ছে লোকজন, মানে ব্রাদারান মানে হচ্ছে এলাকার জনসাধারণ। যেমন আমরা ব্রাদারানে দিন ও মিল্লাত এরকম করে ওয়াজ মাহফিলের ইয়াতে শুনি মাইকে বলতে। যেমন তুমি দেখো আরেকটা শব্দ আমি লিখলাম ক্লোথ, বানান খেয়াল করতে হবে কিন্তু। ক্লোথ, এই শব্দটার দুইটি বানান। একটা হচ্ছে দেখো ক্লোথস, এটার অর্থ কি জানো? কাটা কাপড়, কাটা কাপড়।
অর্থাৎ যে কাপড়টা খন্ডিত, এখনো সেলাই করা হয়নি। কিন্তু যখন তুমি বানানটা এভাবে লিখবা ক্লোথস, তখন হচ্ছে সেলাই করা কাপড়, গার্মেন্টস, সেলাই করা কাপড়। এটা অনেকে খেয়াল করো না আগে। লিখছো? আচ্ছা, এবার এবার আসো, আমি লিখলাম মনে করো ইন্ডেক্স। ইন্ডেক্সের দুটো প্লুরাল, একটা হচ্ছে ইন্ডেক্সেস, এভাবে ইএস দিয়ে করলাম। আরেকটা হচ্ছে ইন্ডিসেস, আমরা প্লুরাল করতে পারি, একটু আমরা নিয়মের মধ্যে দেখেছিলাম ইন্ডিসেস এভাবে। তাহলে এটার অর্থ হচ্ছে সূচি সমূহ, কারণ ইন্ডেক্স মানে সূচি, সূচি উপত্রের উপর আমরা ইন্ডেক্স লিখে দেই। তাহলে ইন্ডেক্সেস যখন, তখন আমরা লিখলাম সূচি সমূহ। কিন্তু ইন্ডিসেস এই শব্দটার অর্থ কিন্তু ভিন্ন, অর্থাৎ এটা হচ্ছে বীজগাণিতিক চিহ্ন। বীজগাণিতিক চিহ্ন। তাহলে বলো এখন আমি এটা অর্থাৎ লাস্টের যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে অনেক লম্বা করে ফেললাম। এত শব্দ দেখানোর ইচ্ছে ছিল না, 2-3টা দেখাবো ভাবছিলাম, বলেছি। এখন আরো কথা আসলো, আমাদের কাছে একটা শব্দ হচ্ছে কি ম্যান। ম্যান শব্দটাকে তোমরা প্লুরাল করার জন্য নিয়মের মধ্যে কি কি করবা বলো, কেউ আওয়াজ দাও। ম্যান কিভাবে প্লুরাল হবে? স্যার একে পরিবর্তন করে ই দিই। এ দিয়ে করব, এই নিয়মটা তো আমরা জানি। এবার খেয়াল করো, আমি একটা শব্দ লিখলাম ফিশারম্যান, আরেকটা লিখলাম ইংলিশ ম্যান। এবার আবার খেয়াল করো, আমি লিখলাম জার্মান, আমি লিখলাম মুসলমান। এই চারটা শব্দের মধ্যে ম্যান শব্দটা কিন্তু আছে। দেখো ম্যান, 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 এই দুইটি শব্দে ম্যান কিন্তু মানুষ অর্থেই আসছে, কোন মানুষকে বোঝাচ্ছে। ফিশারম্যান, ইংলিশম্যান, এই জন্য এদের প্লুরাল হবে এম ই এন, এম ই এন, এভাবে ফিশারম্যান, ফিশার, ইংলিশ ম্যান। কিন্তু এখানে ম্যান মানুষ অর্থে আসে নাই বলে এদের প্লুরাল হবে এস দিয়ে, মুসলমানস, জার্মানস। মনে থাকবে? জি স্যার। জি স্যার। এটা একটা নিয়ম গেল। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে দেখি তোমরা বলো তো, আমি যদি একটা শব্দ বলি স্টেপ সান, প্লুরাল কি হবে? এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ, বলো। এর ক্ষেত্রে যখন প্লুরাল করব তখন কোন শব্দটাকে দিয়ে প্লুরাল করতে হয়? স্যার পরেরটা। পরেরটা আগেরটা কোনো কথা না, মূল শব্দটা। বলেন কোন শব্দটা? মূল শব্দটা। স্টেপ সানের মধ্যে কি বোঝাচ্ছি না স্টেপকে বোঝাচ্ছি? সানকে স্যার স্যার ডেফিনেটলি। দুইটা সান, মিলাই তো স্যার তাহলে প্লুরাল, স্টেপসন হয়েছে স্যার। এটা প্লুরাল হচ্ছে স্টেপ সানস। কিন্তু কিন্তু আমি যদি বলি কোট অফ মেল, কোট অফ মেল, এখানে কোন, এখানে শব্দ মূল, মূল শব্দ কোনটা? কোট স্যার, অফের আগে আছে তো। তাহলে কোট অফ মেইলস হবে নাকি কোটস অফ মেইল হবে? কোটস অফ মেইল। স্যার কোটস অফ কোটস অফ মেল। মেইল। আচ্ছা, এই এই যে ব্যাপারগুলো ওগুলো খেয়াল রাখবেন। আমি তাহলে I bought 3 dozen oranges. এবার I had 3 dozen oranges. I had 3 dozen oranges. শুদ্ধ। এখন আমি কি 3 লিখছি না? 3 এর পরে কি ডজন হবে না ডজনস হবে? স্যার ঠিক ডজনই তো হবে স্যার, ডজনস হবে না স্যার, এটা ইন্ডিকেট করে দিলাম না স্যার। স্যার ওই 100, 1000, ডজন, মিলিয়ন, বিলিয়ন এগুলো স্যার তো এস যুক্ত হবে না। গুড,
গুড, আমি ব্যাখ্যা জেনে নিচ্ছি। অর্থাৎ 100 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন স্কোর এবং এই সংখ্যা নির্দেশক শব্দগুলো যদি তারা স্পেসিফিক সংখ্যা বোঝায়, ডজন 12টা অর্থে, মিলিয়ন 1 মিলিয়ন অর্থে, 100 100টি স্পেসিফিক সংখ্যা অর্থে যদি আসে কোথাও, তখন দেন তারা সবসময় সিঙ্গুলার থাকবে, তাদের সাথে কোনো প্লুরাল এস ইএস বসানো যাবে না, যাবে না, যাবে না। যেমন আমি যদি বলি ওয়ান বুক, তাহলে ওয়ান বুক। কিন্তু আমি যদি বলি 3, তাহলে আমি বলবো 3, তখন হয়ে যাবে 3 বুকস। 3 কি হয়ে যাবে? 3 বুকস হয়ে যাবে, কারণ এখানে 3 আসছে, এখানে 3 আসছে, এই জন্য এখানে প্লুরাল হচ্ছে। এবার দেখেন, আমি যদি বলি, আমি বললাম 100, 100, 100, ওয়ান বুক 100, সমস্যা নেই। এবার আমি লিখলাম 3, 300। এখন দেখেন 3 আসছে এই জন্য 100 বুক প্লুরাল করেছি, কিন্তু 3 আসছে এই জন্য 100 কে প্লুরাল করতে পারবেন না, এই কথা মনে রাখতে হবে। 3 বুকস কিন্তু 300 হবে না, 300 হবে, 300 হবে, এই হচ্ছে কথা। কিন্তু 100 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই শব্দগুলো দিয়ে যদি স্যার 100 এর আগে যদি নির্দিষ্ট স্যার মেনি সংখ্যা থাকে স্যার, দিয়ে, জি 100 এর আগে যদি স্যার যেমন মেনি থাকে, মেনি বা মাছ। আমি যদি লিখি বলি মেনি বুক, হ্যাঁ, তাহলে মেনি অটোমেটিক বুকস হয়ে যায়। হ্যাঁ, এবার দেখেন মেনি 100, এবার দেখেন এই কথাটি আমি আবারও বলি, যারা সবাই যেন বুঝে। 100 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডজন স্কোর সংখ্যা নির্দেশক শব্দগুলো যদি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, তখন এ সকল শব্দের সাথে এসইএস যোগ করা বা প্লুরাল করার দরকার নাই, করা যাবে না যদি নির্দিষ্ট সংখ্যা বোঝায়। কিন্তু যদি 100 শব্দ দিয়ে শত শত মানুষ, 1000 দিয়ে হাজার হাজার, মিলিয়ন দিয়ে লক্ষ লক্ষ, অনির্দিষ্ট, নট স্পেসিফিক, আনস্পেসিফিক কোন সংখ্যার দিকে ইঙ্গিত করা হয়, তখন তারা প্লুরাল হবে। যেমন শত শত মানুষ, শত শত মানুষ মারা গেছে, তখন ইংরেজি হবে, দেখেন তখন ইংরেজি হবে হান্ড্রেডস অফ পিপল, হান্ড্রেডস অফ পিপল ওয়ার কিলড। তাহলে এখানে দেখেন হান্ড্রেডস প্লুরাল, এখানে 12 প্লুরাল। কিন্তু আমি যদি বলি, আমি যদি বলি 9, তখন ইংরেজি হবে 900 পিপল, 900 পিপল ওয়াজ কিলড। এখানে দুই দিকেই খেয়াল করতে হবে, এখানে ভার্ব হচ্ছে ওয়্যার, ভার্ব হচ্ছে ওয়্যার, এবং এখানে এস, কারণ এখানে অনির্দিষ্ট, এখানে অনির্দিষ্ট, কিন্তু এখানে 9 নির্দিষ্ট, এই জন্য 100 সিঙ্গুলার, সিঙ্গুলার, এখানে ওয়্যার, এখানে ওয়াজ। মনে থাকবে, ইম্পর্টেন্ট নিয়ম। এটা কিন্তু আমি পরে জি স্যার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলার সময় আবারও বলবো, কিন্তু আজকে এখানে কথা চলে আসছে, জিনিসটা করলাম। আমি পুরা ক্লাসের খুঁটিনাটি সবগুলো বিষয় তুলে আনছি, আমি পুরা লম্বা একটা নোট একেবারে পুরোটা শেষ করছি। এই হচ্ছে আজকে আমাদের নাম্বার রিলেটেড ক্লাস। আশা করি আপনাদের খাতায় একটা ছোটখাটো ছোট একটা নোট কিন্তু পরিপূর্ণ একটা নোট হয়ে গেছে। এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনাদের যে বুকলেট আছে, বুকলেটের মধ্য থেকে নাম্বার পুরো চ্যাপ্টারটা পড়ে ফেলবেন। এটার উপরে কালকে অথবা পরশুদিন 20 বা 30 নাম্বারের একটা ক্লাস টেস্ট হবে। পাশাপাশি আপনারা একটা কাজ করতে হবে, নাম্বারের পরে জেন্ডার যে চ্যাপ্টারটা আছে, জেন্ডারটা নিয়ে কোনো ক্লাসের দরকার নেই। জেন্ডার হচ্ছে 4 প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লিবলিঙ্গ। এবার একটা পরীক্ষা আসছে, নিচে কোনটি কমন জেন্ডার, উভয়লিঙ্গ কোনটি, এটা প্রশ্ন আসছে। লিঙ্গ বা জেন্ডারের ক্ষেত্রে ক্লাস নিয়ে এভাবে আলোচনা করবার মতো কোনো পড়া নেই। মেসকুলিন টু ফেমিনিন বা মেসকুলিন জেন্ডার বা ফেমিনিন জেন্ডার শব্দের যে ভেরিয়েশন গুলো, এগুলো মুখস্থ করার বিষয়, একটু অনুশীলন করে একটু পড়ে নিতে হবে। এই জন্য নেক্সট ক্লাস টেস্ট কোনো টেকনিক নাই স্যার এগুলা স্যার করার? না, কারণ ভিন্ন শব্দ, ভিন্ন শব্দ দিয়ে যেহেতু হয়, হ্যাঁ, কিছু কিছু একটা দুটো শব্দ পাবেন যাদের শেষে মিস্টারের জন্য মিস্ট্রেস হবে, লেটিন কিছু শব্দ আছে যাদের জন্য পরিবর্তনের একটা দুটো নিয়ম পাবেন। হ্যাঁ,
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিফারেন্ট ওয়ার্ড দিয়েই যেহেতু আলাদা করে পুল্লিঙ্গের জন্য স্ত্রীলিঙ্গ আসে, এই জন্য শব্দগুলো মুখস্থ করা ছাড়া উপায় নেই। এই জন্য আপনাদের প্রয়োজনে কালকে ক্লাস টেস্টটা কালকে না দিয়ে পরশুদিন দেন, একদিন সময় দেই, দুইটা চ্যাপ্টার ভালো করে পড়ে নিয়ে তারপরে কি করবেন, ক্লাস টেস্টটা দেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এখনো অনেকে 2-3 জন লিভ নিলেও অনেকে আছেন, তারা পরীক্ষাগুলো দিবেন। ইভেন বিসিএস টিকবার জন্য বেশি কিছু লাগে না। আমি ইংলিশে আপনার কারো সমস্যা হবে না, কারণ আমি ঘন ঘন আসতে থাকবো। আমি সার্কুলার হয় নাই, তারপর হচ্ছে আমরা এখনো এই ব্যাচে আরো স্টুডেন্ট জোগাড় করার জন্য কোনো মার্কেটিং এর কাজ শুরু করিনি। এই জন্য আমরা এই মাসে একটু স্লো ক্লাস দিয়েছি। এই মাসে আমি প্ল্যান করেছিলাম 12টা ক্লাস, কিন্তু ক্লাস গেছে 11টা, আজকেরটা সহ। তো সামনে আরেকটু ক্লাস ঘন হয়ে যাবে। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রতিটা ক্লাস টেস্ট দেওয়া এবং অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো করা। প্রথম অ্যাসাইনমেন্ট টেস্টটা অনেকেই জটিলতা বা আপনারা নয় থাকবে, সব সময়ের জন্য ওপেন থাকবে। আপনি যেন কোনো কারণে আজকে মিস করেছেন, কোনো ব্যস্ততার কারণে অথবা কোনো কারণে ভুলে গেছেন, যেন পরেও পরীক্ষাটা দিয়ে দিতে পারে। সবগুলো পরীক্ষা দিবেন এবং পরীক্ষাটা দেওয়ার আগে অবশ্যই ওই চ্যাপ্টারটা একটু পড়ে পরীক্ষাটা দেন। ইনশাআল্লাহ প্রিলিটিকার জন্য আর বেশি কিছু লাগে না। আর ডেইলি 2-3টা কাজ করবেন। একটা কাজ হলো, আমি বলে দিচ্ছি, ফলো করেন, আমরা খুব সিরিয়াসলি টানবো ইনশাআল্লাহ। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কয়েকটা, একটা হচ্ছে নিয়মিত অ্যাসাইনমেন্টের পড়া। হ্যাঁ, পড়াগুলো পড়ে পরীক্ষা দেওয়া। তাহলে অ্যাসাইনমেন্টের যে পড়াগুলো স্যার আপনারা দিচ্ছেন, ওই পড়াগুলো তো আমাদেরকে এখনো ক্লাস করাই শেষ করার নাই। অ্যাসাইনমেন্ট গুলো করাচ্ছি আমরা পড়ানোর আগে নিজে পড়ে সিলেবাসের ওই অংশটুকুর উপরে নিজের একটা ধারণা এসে যাবার জন্য। এরপরে যখন স্যার পড়াবে, স্যারকে প্রশ্ন করা, স্যার যখন গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ পড়াবে দাগিয়ে দিবে, তখন জিনিসগুলো ধরতে পারা। স্যারকে কোনো ওই চ্যাপ্টারটাতে কোন জায়গাটা আপনি বুঝেন নাই, না পড়ার আগে বুঝবেন না, স্যার পড়ানোর সময়ও ধরতে পারবেন না। এই জন্য আগে যদি পড়ে পরীক্ষা একটা দিয়ে ফেলেন, তারপরে টিচার পড়ালে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এরকম। আর অনলাইনে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে কোনো কারণে ক্লাস লাইভ মিস করেছেন, ভিডিওটা দেখে নিজের সাথে নিজের পড়ার সাথে জিনিসটা ম্যাচ করে নিন। তাহলে প্রথম কাজ হচ্ছে নিয়মিত অ্যাসাইনমেন্টের পড়াগুলো পড়ে পরীক্ষা দেওয়া। এই মাসে অ্যাসাইনমেন্ট টেস্ট গেছে মাত্র 2টা, আগামী মাসে যাবে 4টা। কয়টা অ্যাসাইনমেন্ট যাবে ডিসেম্বরে? 4টা। কয়টা অ্যাসাইনমেন্ট যাবে? 4টা। তার মানে প্রতি সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট টেস্ট থাকবে। প্রতি সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট টেস্ট থাকবে। মনে করেন এরকম বাংলা, বাংলা অধ্যায় অধ্যায় এই 4 অধ্যায়। মনে করেন অ্যাসাইনমেন্ট থাকলো বাংলাদেশ, বাংলাদেশ অধ্যায় ধরা থাকবে, মনে করেন এভাবে থাকবে সংবিধান, এভাবে নির্ধারিত থাকবে অধ্যায়গুলো। ওটা আপনি পড়বেন যে কোনো বই থেকে, আমাদের শীট সাথে মিলিয়ে অন্য কিছু। এর বাইরে যদি আরো কোনো শীট আমাদের আরো কোনো রেডি হয় বা এখানে কোনো কারেকশন আসে, এগুলো আমরা ক্লাসরুমে আপলোড করে দিব। প্রথম স্টেপ হচ্ছে পড়াগুলো পড়া। দ্বিতীয় স্টেপ হলো বিগত বিগত প্রশ্ন ব্যাখ্যা সহ নিয়মিত পড়া। বিগত প্রশ্ন 10ম থেকে 43তম পড়বেন, প্লাস নন ক্যাডার। তাহলে এখন থেকে স্যার এগুলো পড়া শুরু করে দিব, আমাদের পরীক্ষাটা দেরি আছে। এখন থেকে পড়বেন এই জন্য যে এই প্রশ্নগুলোকে আপনি রিভাইজ করবেন কমপক্ষে 10 বার। পড়া টিকার জন্য, একজন মানুষ প্রিলিতে টিকবার জন্য সবচেয়ে দরকারি বিষয় কি জানেন? সেটা হচ্ছে একই পড়া বারবার পড়া, কম পড়া, বেশি না পড়া। তাহলে টিকবেন। যদি হুড়স্থুল করে এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, ওখান থেকে কিছু পড়েছি, অস্থির থাকছি, পড়া আজকে পড়ে মাঝখানে লম্বা একটা গ্যাপ দিয়েছি, এই জন্যই আমরা খারাপ করি। এক সহজ কাজ, আপনি কম কম পড়বেন, কিন্তু ধারাবাহিকতা রাখবেন, পড়ার মধ্যে গ্যাপ দিবেন না। মানে কয়েকদিন পরে 4-5 দিন পড়াশোনা থেকে দূরে চলে গেলাম, এরকম করবেন না। আপনার একাডেমিক কোনো পড়াশোনা থাকলে তার উপর কম গুরুত্ব দিয়ে বিসিএস এর পড়াগুলোকে গুরুত্ব দেওয়া, গুরুত্ব দিয়ে ধারাবাহিক পড়া, কম কম পড়া। এবং আপনি যখন কোনো পড়া প্রথমবার পড়বেন, তখন আপনার 20% জিনিসগুলো মাথায় থাকবে। এখন সকালে পড়ছেন, দুপুরে রিভাইজ করছেন, অথবা রাতে রিভাইজ করছেন, এরকম রিভাইজ করলে হবে না।
কোনো পড়া সকালে পড়ে যদি রাতেও রিভাইজ করেন ওটাকে রিভাইজ বলে না, ওটাকেও পড়া বলে। তার মানে সকাল বিকাল মিলিয়ে পড়াটা পড়ছে। একটা গ্যাপ দিতে হবে, আজকে যা পড়েছি এই চ্যাপ্টারটা আগামীকাল, অর্থাৎ 24 ঘন্টা গ্যাপ দিয়ে ওই জিনিসটা রিভাইজ করবো। প্রথমবার পড়ার পর যদি 20% মনে থাকে, দ্বিতীয়বার এটা 80% মনে থাকবে, তৃতীয়বার রিভাইজ দিলে সেটা 85 থেকে 90% মনে থাকবে। 100% তো কোনো কিছু মনে থাকে না, কারোই মনে থাকে না। 100% মনে থাকলে তো আমাদের আর পড়াশোনা করতে হচ্ছে না, জীবনে একবার যে কোনো কিছু দেখে শেষ করে ফেলতাম। তাহলে এই জন্য এই যে দ্বিতীয়বার রিভাইজ করার যে কাজ, এটা এই জায়গাটা দ্বিতীয়বার রিভাইজ করলে যে বেশি মনে থাকে, এই কথাটা অনেকে বুঝতে চায় না। এখন রিভাইজ করার মধ্যে একটা ব্যাপার আছে, রিভাইজ যদি আপনি 2 মাস পরে করেন আর মনে থাকবে না। এই জন্য রিভাইজটা গ্যাপও দিতে হবে, আবার গ্যাপটা কম দিয়ে রিভাইজটা করতে হবে। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই পড়াটা ইজি হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলোকে টার্গেট করে আপনি পড়বেন এবং পরীক্ষাটা দিবেন। তারপরে বিগত বছরের ব্যাখ্যা সহ স্যার এগুলো বিগত পড়বেন। বছরের প্রশ্নের জন্য স্যার, স্যার বিগত বছরের প্রশ্নের জন্য কি জব? হ্যাঁ, স্যার তারপর হচ্ছে হ্যাঁ ক্লাস টেস্ট ও ক্লাস ফলো করা, এটা একটা কাজ পিসিএ। কিন্তু এখানে মূল কাজ হলো বই, মানে হচ্ছে মূলত টেক্সট বই, বইগুলো পড়া। টেক্সট বই হচ্ছে মূলত নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা, নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা। আমরা ওগুলো অবশ্যই অ্যাসাইনমেন্ট করার সময় বলে দিই, অ্যাসাইনমেন্টের সময় বইয়ের নাম বলে দিব, 9-10 এর বই, এই বই সেই বই। তাহলে স্যার আপনাদের বুকলেট বা লেকচার শিট গুলা থেকে পরীক্ষা নেবেন না, ক্লাস টেস্ট গুলো তো লেকচার শিট পড়েই দিবেন, এবং লাস্টে একটা বইয়ের উপর একবার পরীক্ষা, এগুলো সাবজেক্ট ফাইনাল টেস্ট হবে, তখন আপনি রিভাইজ করতে পারবেন। কিন্তু একটা পড়া এক জায়গা থেকে বারবার পড়বেন, ভিন্ন ভিন্ন জায়গা থেকে পড়বেন না। একটা পড়া একই জায়গা থেকে বারবার পড়বেন, ভিন্ন ভিন্ন জায়গা থেকে পড়বেন না। একটা পড়া একই জায়গা থেকে বারবার পড়বেন। রিভাইজ করা শিখবার জন্য দরকারি বিষয় হচ্ছে ধারাবাহিক পড়া, একই পড়া রিভাইজ করা, প্রশ্ন প্রশ্ন প্লাস টেক্সট পড়া। প্রশ্ন হচ্ছে বিগত বছর, টেক্সট হচ্ছে টেক্সট বই। আর ওয়েস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম, সময় নষ্ট করছেন। এই ধরনের পড়া দেশের 5 লাখ পরীক্ষা দিবে আপনার সাথে, 5 লাখের মধ্যে 4,80,000 মানুষ এই কাজটাই করে, এবং আপনিও এটাই করে, আপনিও যদি ওটাই করে থাকেন তাহলে আপনি 5,80,000-এর মধ্যে আছেন। তাহলে 20,000 মানুষ কি করে? 20,000 মানুষ আমি যা বলছি তা করে। কি করে? টেক্সট বই পড়ে, কম পড়ে, একই পড়া বারবার পড়ে, কম পড়ে, একই পড়া বারবার পড়ে। কোন যা পড়বো বাংলায় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটার মধ্যে যা পড়া আছে, পড়াগুলোকে যে বইতে পড়ছে ওই বইতে নোট মানে কোনো হ্যান্ড নোট তৈরি করার দরকার নেই। আরেকজনের নোট দিয়ে, আরেকজনের শীট দিয়ে কিচ্ছু হয় না। নোট বানাবেন আপনি, এটা বিসিএস পরীক্ষা, এটা ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা, ক্লাস 8 এর জেএসসি ফাইনাল পরীক্ষা নয়, যার কারণে যেখানে আপনার অন্য কোনো নোট নিয়ে অন্য নোট দিয়ে ক্লাস পেয়ে গেছে। এখানে অনেক বেশি কম্পিটিটিভ, নিজেকে প্রতি মুহূর্তে নিজের মধ্যে পারফেকশন আনতে হবে। পারফেকশন আনবার জন্য নিজের পড়ার কৌশল নিজেকে বের করতে হবে। ম্যাথ রেগুলার করতে হবে, যত উইক থাকুন না কেন, ম্যাথ করতে করতে পরীক্ষা আস্তে আস্তে ম্যাথ বন্ধুকে বুঝিয়ে দিতে পারবেন, ওরকম দক্ষতা এসে যাবে। ইংরেজিতে ভয় পাওয়ার কিছু নেই, ইংরেজি তো আমি নিজে ক্লাস নেই। এই যে নাম্বার, আমি আজকে ক্লাস নিলাম, নাম্বার কি কোনো ক্লাসে কেউ পড়ায়? আপনি দেখেন ইউটিউবে চার্জ দিল না, প্রশ্নটাকে দেখে আমি এটা ক্লাসে নিয়ে আসলাম। আগামী ক্লাসে আমি প্রনাউন নিয়ে ক্লাস নিব, এবং প্রনাউন রিলেটেড সব কিছু তুলে ধরবো। আজকে যেভাবে নাম্বার রিলেটেড সবকিছু তুলে ধরেছি, প্রনাউনের ক্লাস একটু লম্বা, প্রনাউনের ক্লাসটা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা এক ক্লাসে হবে না, কিন্তু আমি এই 2 ঘন্টার মধ্যে শেষ করে পুরো দরকারি ইস্যুগুলো আনবার চেষ্টা করবো। খাতা কলম নিয়ে রেডি হয়ে বসবেন। আর আমাদের যে ইংলিশের বুকলেটটা আছে, এটা খুব ভালো একটা বই, এই বইয়ের বাইরে আর এখন পড়বেন না। এটা শেষ করার পরে যদি সময় পান তাহলে অন্যদিকে প্র্যাকটিস করবার জন্য যাবেন। লম্বা এত বড় একটা বই নিলেন, বইতে কি পড়বেন আপনিও জানেন না, কি পড়েছেন তাও মনে নাই, কোথা থেকে পড়বেন তাও ধরতে পারেন না, প্রশ্ন কি আপনার মাথায় কি, প্রশ্নের সাথে অর্থাৎ হোয়াট কাইন্ড অফ পার্টিকুলার প্রবলেম এক্সিস্টিং ইন দিস পার্টিকুলার কোয়েশ্চেন, এটাই আপনি ধরতে পারেন না। এসব কাজ না করে আমি প্রথম চ্যাপ্টারটা নাউন পড়িয়েছি, নাউনের ভেরিয়েশন গুলো দেখলাম। আজকে আমরা নাম্বার পড়িয়েছি, নাম্বারের আরো ডেসক্রিপশন যা আছে তা দেখে এক্সারসাইজ গুলো দেখলাম। আমি যা বলেছি এর বাইরে আগামী 120তম বিসিএস ও আসবে না, হয়ে গেল তো?
তাহলে আপনার না পারার কারণটা কোথায়? আমার এখানে যারা ক্লাস নিবে স্যারদের কাছে প্রশ্ন করবেন। এই জন্য আমি ডাক্তার আলাউদ্দিন স্যারকে বিজ্ঞানটা দিচ্ছি। খুব দ্রুত স্যার মনে হয় ঢাকায়, খুব দ্রুত আরেকটা ক্লাস নিবেন। বিজ্ঞান বইটা 9-10 এর সাধারণ বিজ্ঞান বইটা সবাই হাতে রাখবেন স্যারের ক্লাসটা করার সময়। স্যার ঢাকায় পড়াবে, এই বইটা বারবার পড়ে, বিজ্ঞানের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আইসিটি পড়াবে রাজু। রাজু তো সেই একজন মানুষ, আমাদের নিজেদের স্টুডেন্ট। সে একজন সেই ক্যাডার না, কিন্তু আমাদের কাছে ক্যাডার টিচার থাকা সত্ত্বেও তাকে ক্লাস দিচ্ছি কেন? কারণ সে সুপার ডুপার ক্লিয়ার করতে পারে কনসেপ্ট। এই জন্য তো স্যারদের কাছে প্রশ্ন করে জিনিসগুলো করবেন। আর একটু সিরিয়াস থাকবেন, মানে আপনারা সিরিয়াসনেসটা বোঝা যায় পরীক্ষায়। আপনারা ক্লাসে সিরিয়াস হলে হবে না, কারণ এরকম কোটি কোটি ক্লাস করে আপনার ক্লিয়ার হবে। আপনি তো ক্লাস করে আপনার মধ্যে ডেভেলপমেন্ট আনবেন, ওই লেভেলের স্টুডেন্ট না। আপনি তো বিসিএস প্রার্থী। বিসিএস প্রার্থী মানে আপনার মধ্যে নিজের কিছু থাকবে, নিজের থাকা জিনিসগুলোর মধ্যে টুকটাক কোনো কিছু গ্যাপ থাকলে ওটাকে ফুলফিল করে কভার করে নেওয়া। যেমন আজকে ক্লাসটা করার সময় এখানে আমি যখন নিয়মগুলো বলছিলাম, আমি জানি আপনি অনেক নিয়ম আপনি জানেন, কিন্তু আমি বলার সময় কিভাবে বলছি, আমি সবকিছু বলে ধাপে ধাপে আগাইছি। কারণটা কি? অর্থাৎ আপনার জানাটার সাথে অজানাটার সাথে আপনি ম্যাচ করে যেন আপনার মধ্যে একটা পূর্ণতা আসে। এই ব্যাপারটাকে আপনাকে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিতে হবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। কোচিং, টিচার, গার্ডিয়ান, পরিবেশ, কোনো কিছুর দোহাই দিবেন না। আপনি যদি না টিকেন, পরীক্ষার রাতে আপনার জ্বর ছিল, আপনি অসুস্থ ছিলেন, কেউ বিশ্বাস করবে না। আপনি এই জন্য সময়টাকে নষ্ট করবেন না। আপনারা হচ্ছেন একেবারে দ্য লাকিয়েস্ট জেনারেশন। এখন কোঠা নাই, এখন খুব কম সময়ের মধ্যে সার্কুলেশনের পরে একটা পরীক্ষা হয়ে যাচ্ছে। এখন সরকার কোন ধরনের নেপোটিজম ছাড়া সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি দিচ্ছে। এই জন্য আপনার ইংরেজি লেখার দক্ষতা, ইংরেজি পড়ার দক্ষতা, আজকে একটা রিটেন পরীক্ষা গেছে, ওই এই যে কি ধরনের পরীক্ষায় প্রশ্নটা আসছে, প্রশ্নটা একটু পড়ে দেখি এটা আমি পারি কিনা। এই জিনিসগুলো আপনার মধ্যে একটা ইনকুইজিটিভ সেন্স কাজ করতে হবে। নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন দ্য বেস্ট ওয়েটা বেরিয়ে আসবে। ইউ আর দ্য মেকার অফ ইউর ফিউচার, নান এলস। কেউ না পৃথিবীতে, নিজেই নিজের ফিউচারটা মেক করতে পারবে। এখানে হেল্পলাইনের যেটা সবচেয়ে পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে যারা কথা বলে সবগুলাই বিভিন্ন ক্যাডার অফিসার এবং নিজেরা সাকসেসফুল মানুষ। এদের এদের কথাগুলো শুনবে। কারণ একটা টিচার প্যানেল, এটা সবচেয়ে বড় শক্তি আমাদের। এই জিনিসটাকে আপনাকে কাজে লাগাইতে হবে। আপনি কোর্সে ভর্তি হয়েছেন অথবা স্কলারশিপ পেয়ে কোর্স করতেছেন, যেভাবে হোক না সুযোগটাকে কাজে লাগাইতে হবে। তো আর ক্লাস বেশি ঘন হলে স্টুডেন্ট লস হয়। ক্লাস ঘন করে যদি আমি 3 মাসে কোর্স শেষ করাই দিই, স্টুডেন্ট শেষ দিকে স্টুডেন্ট ঝরে পড়বে। এই জন্য আমরা কিভাবে ক্লাস দিব এটা নিয়ে আপনি টেনশন করবেন না। আপনি ফলো করেন পরীক্ষা, ফলো করেন পরীক্ষা, ফলো করেন পরীক্ষা। ক্লাসগুলো তো করবেনই স্বাভাবিকভাবে। সুতরাং